আচ্ছা, আমরা গতদিন ফেজর তো দেখেছি নাকি? ফেজরের টুকটাক কাজকর্ম দেখেছি আমরা। অঙ্ক আস্তে আস্তে। হুম। ওকে, ডান। আজকে ডেফিনিশনে আসবো। আজকে মূলত আমরা ইম্পিডেন্স অ্যাডমিটেন্স এই জিনিসগুলো হালকা পাতলা দেখবো। যাই হোক, এটা একটু হাতে করে দেখাই। আমি ক্যামেরায় চলে যাই ডাইরেক্ট। না দেখা গেলে বলবেন যে স্যার দেখা যাচ্ছে না। আমরা ইন্ডাক্টর যখন ইউজ করেছিলাম একটু খেয়াল করে দেখি। আমরা যখন ইন্ডাক্টর ইউজ করছিলাম, ইন্ডাক্টরের ক্ষেত্রে যখন আমরা ভোল্টেজ দিই, ধরুন ভোল্টেজের যে ভোল্টেজটা ধরেন ভি, আর কারেন্টটা যখন বলবো আই, আর এটা যদি টাইম ডোমেনে থাকে, সময়ের সাথে পরিবর্তনশীল, একই সময় যে সময় ভোল্টেজ মাপবো সেই সময় কারেন্ট মাপবো, এই স্টাইলটা টি ডি সিমিলার। আর এল যদি ইন্ডাকটেন্স হয়, আমরা এর আগে দেখে এসেছি যে কারেন্টটা ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশনশিপটা ছিল এইরকম। এটা প্লাস মাইনাস যদি এরকম হয়, কি ভি ইকুয়াল টু এল ডি আই ডিটি। মনে আছে তো এই জিনিসটা নাকি? আরেকটা জি স্যার। আরেকটা টার্ম আছে, এটা ক্যাপাসিটরের ক্ষেত্রে। সেই টার্মটা ডাইরেক্ট আমি বলছি। ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমি ভিসি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি আর কারেন্ট যদি আই কারেন্ট ফ্লো করে, তাহলে আর ক্যাপাসিটেন্স যদি সি হয়, ইন দ্যাট সিনারিও দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এই ইকুয়েশনটা, এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় আই ইকুয়াল টু সি ডিভি ডিটি, সি ডিভি সি ডিটি। এই হলো অবস্থা। দুইজনেই কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা যেটা টাইম ডাউনে প্রথমে যেটা করেছিলাম, আপনাদের মনে পড়ে কিনা জানি না। আহ, আমরা যেটা দেখেছিলাম যে ফর ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি ভোল্টেজটা দেখতে এমন হয়, ভি ইকুয়াল টু ভি এম কজ ওমেগা টি, এইরকম যদি দেখতে হয়, ইন দ্যাট কেস কারেন্টটা এইরকম হতো দেখতে। দেখেন, কারেন্টটা দেখতে এরকম হয়। যদিও আমরা ডেরিভেশন কারেন্ট থেকে ভোল্টেজে গিয়েছিলাম, কিন্তু এখন একটু মিলিয়ে নেন, দেখেন জিনিসটা ঠিক আছে কি ভুল। ওমেগা এল ডাইরেক্ট ইন্ডাক্টরের ক্ষেত্রে ওমেগা এল কজ ওমেগা টি পিছিয়ে থাকে, কারেন্টটা ল্যাগ করে ইন্ডাক্টরের ক্ষেত্রে, এইরকম একটা চেহারা দাঁড়ায়। একটু একটু মনে পড়ছে আপনাদের? পরিষ্কার কথা হলো ভোল্টেজ থেকে কারেন্টটা ল্যাগ করে। ফর ইন্ডাক্টর, পিওর ইন্ডাক্টর কত ডিগ্রি? 90 ডিগ্রি ল্যাগে থাকে। এবং এটার যে, যদি আপনি আঁকাতে যান, তাহলে আঁকাতে গেলে আপনি কজ যা সাইন তাই, আমি কজ আঁকানো মানে আমি যদি এখানে একদম জিরো টাইম শুরু করি তাহলে ওর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। এটা হলো কজের ব্যাপারটা। সো ঠিক আছে, আমি কজ দিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এই সিগন্যালটা এখানে যেহেতু পিক, তো 90 ডিগ্রি কারেন্ট, এটা এটা যে ভোল্টেজের সিগন্যালটা হয়, তাহলে কারেন্টের সিগন্যালটা 90 ডিগ্রি পর থেকে হবে। তাহলে 90 ডিগ্রি পর, তাহলে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গায় এর পিকটা থাকবে কারেন্টের। তাহলে আঁকাতে গেলে জিনিসটা দেখতে এরকম। আলটিমেটলি দেখেন 90 ডিগ্রি ল্যাগে আছে কারেন্টটা। ব্যাপারটা এই। তো এখান থেকে আমি একটু ডেরাইভ করে আসব। আমরা গতদিন বলেছি
আলী হোসেন রুবেল খেয়াল করেন, ভি ইকুয়াল টু ভি টাইম ডোমেনে আছে ভিএম কজ ওমেগা টি। তাহলে এই জিনিসটাকে যদি আমি ফেজরে নিয়ে যেতে চাই, এই জিনিসটা যদি আমি ফেজরে নিয়ে যেতে চাই, তাহলে ভি ভেক্টর যেটা মানে এটা তো ফেজরে চলে যাচ্ছে, এটা ভেক্টর, ওর একটা মান থাকবে, একটা দিক থাকবে, মানে মান আর একটা অ্যাঙ্গেল। তাহলে কি ভিএম আর অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলটা কত? উত্তর নেই আলী হোসেন, অ্যাঙ্গেল তো জিরো, কজ ওমেগা টি প্লাস জিরো এই ফর্মে আছে, তাই তো? ভি ইকুয়াল টু ভিএম প্লাস জিরো অ্যাঙ্গেল। আর কারেন্টের কি অবস্থা হবে? কারেন্টের অবস্থাটা আমরা দেখেন, আমি একটু একটু লিখি, এটাকে একটু প্রসেস করতে হবে। জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ভিএম কজ ওমেগা টি মাইনাস 90, মানে জায়গাটা মাইনাস 90 হচ্ছে, আর এই জায়গায় ওমেগা এল হচ্ছে। এখন কথা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, এই জায়গাটায় আপনি দেখেন যে ভিএম তো অ্যাঙ্গেল কত, জিরো না? তাহলে ভিএম অ্যাঙ্গেলটা যদি আমি জিরো আকারে লিখি, ভিএম অ্যাঙ্গেলটা যদি জিরো আকারে লিখি, তাহলে ওমেগা এল এই 90টা এই জায়গায় পাঠিয়ে দিলাম। আমরা গত ক্লাসে বলেছিলাম, আহ, গত ক্লাসের জিনিসটা আপনি একটু মাথায় রাখেন, দুটো পোলার কোয়ান্টিটি, দুটো দুটো পোলার কোয়ান্টিটি ধরেন Z1 আর Z2 যদি ভাগ করা হয়, তাহলে Z1 R1 থেটা 1 যদি হয় Z1, আর Z2 যদি R2 থেটা 2 হয়, R1 R2 ভাগ হয়ে যায়, R1 R2 ভাগ হয়ে যায়, আর থেটা 1 মাইনাস থেটা 2 হয়, তাই তো? জি। তাহলে ইন দ্যাট কেস এখানে মাইনাস 90 এরকম আকারে ছিল, কিন্তু আমি কিভাবে লিখতে পারি না, দেখেন তো, জিরো, এখানে 90, এটা যদি 90 উপরে তুলে দেন, যখন হিসাব করবেন, তাহলে 0 মাইনাস 90, তাহলে মাইনাস 90, ঠিক আছে জিনিসটা ভাঙাটা? আলটিমেটলি জিনিসটা এখান থেকে এখানে যাওয়া যায় কিনা দেখেন। যাওয়া যাচ্ছে? তাহলে এই জিনিসটা আমি যে আবার লিখি, দেখেন তো এই স্টাইলে, আপনি তারপর বুঝতে পারেন কিনা দেখেন তো, 0 - 90, এখন ঠিক আছে? হ্যাঁ, এবার এবার ঠিক সেম। আছে। আলটিমেটলি জিনিসটা আমি এভাবে লিখলাম। তো এখন একটা কথা হচ্ছে, আপনি ভিএম এর যে ফেজ ভোল্টেজের ভোল্টেজের যে টাইম ডোমেনের ফর্ম সিনুসয়েড হিসেবে যে ফরম্যাটটা ছিল এইরকম, কিন্তু সেটাকে আমি ফেজার ফর্মে তার এই চেহারা। এখন এইখানে যে ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্সেরও একটা আহ, আপনার ইন্ডাকটেন্সের একটা ফেজার ফর্ম, কি বলে, ফেজার ফর্ম আসবে। তো ফেজার ফর্মটা এই 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 টার্মটাকে আমি তখন বলছি এই টার্মটাকে বলছি আমি ইম্পিডেন্স। ইম্পিডেন্স এই পুরো টার্মটাকে, হ্যাঁ, ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স সেটা হলো ওমেগা এল, আর তার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো এখন এই জিনিসটা একটু ভালো করে লিখি, দেখেন, ওমেগা এল 90 ডিগ্রি। আমরা যখন টাইম ডোমেনে করেছিলাম, তখন আমরা বুঝতে পারছিলাম এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের মান, এটুকু বুঝতে পারছিলাম। ইন্ডাক্টরের কারণে যে ইম্পিডেন্সটা হয় সেটার মান এটা, এবং তার কারণে কারেন্টটা ল্যাগ হয়ে যায়, এটাও আমরা বুঝতে পারছিলাম। কিন্তু এখন এটাকে ফরম্যাট করে এইরকম ভাবে ডাইরেক্ট আমি ইম্পিডেন্সের অ্যাঙ্গেলে নিয়ে আসতে পারছি ফেজরে যখন আমি কাজ করব। তাহলে এটাকে আমি জেড বলছি, জেড, জেড ফর ইম্পিডেন্স। কার ইম্পিডেন্স? পিওর ইন্ডাক্টরের ইম্পিডেন্স, পিওর ইন্ডাক্টরের ইম্পিডেন্স ওমেগা এল 90 ডিগ্রি। এটাকে যদি আমি ওমেগা এলটাকে ভাঙি, টোয়াইস পাই এফ এল, তার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা কি ফর্মে আছে, পোলার না রেক্টেঙ্গুলার? এটা পোলার ফর্মে আছে, হ্যাঁ। আর এখন পোলার ফর্ম থেকে আমি যদি রেক্টেঙ্গুলার ফর্মে আসতে যাই, তাহলে কি টোয়াইস পাই এফ এল e⁻j অফ 90 ডিগ্রি। গতদিন বলেছিলাম না যে এক্সপোনেনশিয়াল ফর্মে চলে যাব।
এইবার লেখেন এই স্টাইল, এই পদ্ধতিতেও ইয়েতেও করতে পারবেন আপনি, অয়লার মেথডে করতে পারবেন। cos 90 প্লাস j অফ sin 90। cos 90 এর মান কত? শূন্য না? cos 90 ডিগ্রির মান, তাহলে j অফ sin 90 এর মান হলো 1। তাহলে আলটিমেটলি আমি এটাকে লিখতে পারি না, দেখেন তো, j অফ টোয়াইস পাই এফ এল। ঠিক আছে এটা? তাহলে আমার পিওর ইন্ডাক্টরের জন্য যে ইম্পিডেন্সটা দাঁড়ায়, সেই ইম্পিডেন্সটা দেখতে জাস্ট এইরকম, আমরা ইউজ করার সময় এরকম ব্যবহার করবো। তো এখন কথা হচ্ছে, ইম্পিডেন্সের মধ্যে দুটো পার্ট আছে, এটা বলি ইম্পিডেন্সের মধ্যে দুটো পার্ট আছে। যে কোনো একটা 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 রেক্টেঙ্গুলার ফর্ম যখন আমরা 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 যখন কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি লিখি, তখন কমপ্লেক্স কোয়ান্টিটি যখন রেক্টেঙ্গুলার, তার দুটো পার্ট, পোলারের ক্ষেত্রেও দুটো পার্ট। তো দেখেন এখন জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্স, এইটা হচ্ছে ইম্পিডেন্সের জেনারেল চেহারা। জেড ইকুয়াল টু ইম্পিডেন্স, আর হলো রেজিস্ট্যান্স, এক্স হলো রিঅ্যাকটেন্স। ঠিক আছে? তো এখন খেয়াল করেন, আমরা যে বার করলাম জেড এল ইকুয়াল টু জে অফ টোয়াইস পাই এফ এল। তো এখানে এখানে দেখেন, এটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন বা কম্পেয়ার করে ওই স্টাইলে লেখেন, 0 প্লাস জে অফ টোয়াইস পাই এফ এল, এই হলো চেহারা। ইন্ডাক্টরের যে ইন্ডাক্টরের ইম্পিডেন্সের মধ্যে কোনো রিয়েল পার্ট থাকবে না, হ্যাঁ। আর সম্ভাবনা এর ইমাজিনারি পার্টটা আছে, ইমাজিনারি পার্টের এই যে অংশটা, যে সাথে যা গুণ আকারে থাকবে তাই হলো রিঅ্যাকটেন্স। এখন এই রিঅ্যাকটেন্সটা কি? টোয়াইস পাই এফ এল হলো রিঅ্যাকটেন্সটা। আর ইন্ডাক্টরের ইম্পিডেন্স যদি বলে, তাহলে তার সাথে যে গুণ হয়ে এই রিঅ্যাকটেন্সটা, এটা হলো রিঅ্যাকটেন্স। এই হলো ইন্ডাক্টরের ডেরিভেশন। এখন এটা পিওরের ক্ষেত্রে হবে? পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে, এটা পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে। ওয়ালাইকুম স্যার। জয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী হোসেন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমাদের এখানে ক্যাপাসিটরের জন্যও একটা ছিল। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি ফ্রেশ কাগজে করছি এবার। স্যার এই যেগুলো লিখছেন স্যার, এইগুলো ছবি উঠাই পিডিএফ করে আমাদের দিয়েন স্যার। আজকে ছবি দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ইনশাআল্লাহ। তাহলে আমি ক্যাপাসিটরের ক্ষেত্রে আসি। ক্যাপাসিটরের ক্ষেত্রে এবার আপনারা একটু মনে করে বলবেন আমাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে টাইম ডোমেনের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসছে, আই ভি সি, আমি কি লিখবো বলেন তো? এইরকম যদি ফরম্যাট থাকে, প্লাস দিয়ে কারেন্টটা যাচ্ছে, এখানে যে প্লাস, এর মধ্যে দিয়ে কারেন্টটা আসবে, ঠিক আছে? প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টটা যাচ্ছে, তাহলে ইকুয়েশনটা কি হবে? আই ইকুয়াল টু সি ইন্টু ডিভিডিটি, সময়ের সাপেক্ষে ভোল্টেজের যে চেঞ্জটা, সময়ের সাপেক্ষে ভোল্টেজের যে চেঞ্জ, তার সাথে ক্যাপাসিটেন্স গুণ করলে আপনি কারেন্টটা পাবেন, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হয় সেই কারেন্টটা আপনি পাবেন। এখন এটা আমি লিখলাম, এটা এখান থেকে আমরা ডেরাইভ করেছিলাম কিছুদিন আগেও। এইটা কি ছিল? ভাই, যদি আমার ভোল্টেজটা টাইম আমি ডোমেনে, বর্তাল বোন, আপনার তার হিসাব নাই, তাহলে পেন্ডিং টাকাটা দেবেন। জয়, না না, আমি দরকারে বর্তাল মোড়ে আসতেছি। ভি ইকুয়াল টু ভি এম
কজ ওমেগা টি এইরকম চেহারা যেটা আমি কজ ইচ্ছা করে লিখলাম, এখানে সাইন ওমেগা টি দিয়েও হিসাবটা দেখাতে পারতাম, কিন্তু আমি ডাইরেক্ট এখান থেকে ফেজরে চলে যাব, সেই জন্য আমি এটা দেখালাম। হ্যাঁ, সাইন থেকেও ফেজরে ডাইরেক্ট যাওয়া যায়, কিন্তু একসাথে পাকিয়ে ফেলবেন আপনারা শেষে। সো যে কোনো এক তালে থাকেন। ভিএম ইকুয়াল টু ভি ইকুয়াল টু ভিএম কজ ওমেগা টি। তাহলে এটাকে যখন এটা আপনি যখন এই সিস্টেমের মধ্যে ফেলে ক্যালকুলেশন করে নিয়ে আসবেন, তখন আপনি যে কারেন্টটা পাবেন সেই কারেন্টটা, এগুলো কিন্তু টাইম ডোমেনের কারেন্টটা, আই ইকুয়াল টু আপনার এরকম হবে ভি এম, এটা ঝামেলার জিনিস হয়ে গেল, 1/ওমেগা সি, 1/ওমেগা সি কজ অফ ওমেগা টি -90 ডিগ্রি। এটা পুরোনো লেকচার, আপনারা একটু খেয়াল করেন, এখানে এগুলো ছিল। তাহলে জিনিসটা এইরকম একটা রিলেশনশিপ আসবে। ও সরি, ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে যাবে, ভোল্টেজের থেকে কারেন্ট এগিয়ে যাবে। আ- আপনি ধরেন প্রথমেই হবে না সেটা, অবশ্যই ভোল্টেজটা প্রথমে আপনি দিলেন, কিন্তু আস্তে 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 টাইমের যে প্রোফাইল, অনেকক্ষণ পরে, কিছুক্ষণ পরে আপনি দেখবেন ট্রানজিয়েন্ট কেটে গেলেই প্রোফাইল আপনি দেখতে পাবেন যে আস্তে 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 কারেন্টটা ভোল্টেজের থেকে কারেন্টটা ভোল্টেজের থেকে এগিয়ে গিয়েছে, কিন্তু একদম প্রথমে কিন্তু ঘটবে না এটা। এটা আস্তে আস্তে সময়ের একটা কিছু পর সময়, যদি আপনি পিএসপাইসে বা কোনো সফটওয়্যারে দেখতে চান, তখন আপনি বুঝতে পারবেন জিনিসটা, কারণ ওখানে মডেল আর আরো এখানে কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হ্যাচা প্যাচা আছে, যার জন্য প্রথমে এটা ঘটবে না। এটা আস্তে আস্তে স্টেডি স্টেট যখন হয়ে যাবে, তখন এইরকম বিহেভ হবে। কারেন্টটা আগে, ভোল্টেজটা ভোল্টেজটা 90 ডিগ্রি পর থেকে। পিওর ক্যাপাসিটরের হিসাব এটা, এটা পিওর ক্যাপাসিটরের হিসাব, মাথায় রাখেন। তাহলে এটা আর যদি, অফিসের কাজে বাইরে যাচ্ছি স্যার, আচ্ছা আচ্ছা স্যার যান, প্রেজেন্টটা দিয়ে দিয়েন। প্রেজেন্ট এমনি হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে যে হিসাবটা তাহলে আমার দাঁড়াবে কি, ভিটাকে যদি আপনি কনভার্ট করেন, ভিটাকে ভিটাকে আপনি কনভার্ট করলে কি আসছে, ভিএম অ্যাঙ্গেল কত, জিরো, জিরো আসছে। আর এখানে একটু আপনাকে একটু কাজকর্ম করতে হবে, আইটাকে একটু প্রসেস করেন। ভিএম এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এখানে 1/ওমেগা সি এরকম চেহারায় থাকবে, ঠিক আছে। এরপর এটাকে একটু কায়দা করবেন। ভিএম তো আপনার 0 ডিগ্রি, ভিএম আপনার 0 ডিগ্রি, তাই এই জিনিসটাকে আপনি নিচে নিয়ে যান, নিচে নিয়ে গেলে কি -90, আপনি আরো প্রসেস করেন, আপনি আরো প্রসেস করলে আপনি 1/ওমেগা সি এখানে -90। তো -90 এটাকে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন এইভাবে কনভার্ট করছেন, আপনি যখন আইটাকে ফেজরে নিয়ে যাচ্ছেন, তাহলে এই আইটাও এরকম বড় আই হয়ে যাচ্ছে, আই ইকুয়াল টু এরকম ইকুয়াল সাইন দিয়ে দেন, তাই বলতে। তো এখন একটু খেয়াল করে দেখেন যে এই টার্ম যেটা ভি ভি ভোল্টেজের যে ফেজরটা, পুরো ভেক্টর সমেত ভেক্টর স্টাইলে লিখলাম, ভি ডিভাইডেড বাই এই যে টার্মটা, তো সেই টার্মটাকে আমরা জেড বলছি, হ্যাঁ। অর্থাৎ আই ইকুয়াল টু ভি বাই জেড। আই ইকুয়াল টু ভি বাই আর হতো যখন আমরা পিওর ক্যাপাসিটিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিট নিয়ে করতাম ডিসি অ্যানালাইসিসের সময়। এখন এটা কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে, তাই এটা জেড হবে, হ্যাঁ। এটার ইউনিটও কিন্তু, ইম্পিডেন্সের ইউনিটও কিন্তু ওমে হবে, রিঅ্যাকট্যান্সের ইউনিট ওমে, রেজিস্ট্যান্সের ইউনিট ওমে, ইম্পিডেন্সের ইউনিট ওমে। এটা মাথায় রাখতে হবে, মানে মূল কমপ্লেক্সটাও ওমে হবে, তার রিয়েল পার্টটাও ওমে হবে, আপনার ইমাজিনারি পার্টটাও ওমে হবে। তাহলে এই যে জিনিসটা, জেডটা একটু প্রসেস করি, জেড ইকুয়াল টু জেড সি, যেহেতু এটা ক্যাপাসিটর থেকে আসছে, জেড সি পিওর ক্যাপাসিটরের আপনার ইম্পিডেন্সটা 1/ওমেগা সি 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি মানেটা কি দেখেন, ই টু দি পাওয়ার -j/90 করেন, cos -90 প্লাস j of sin
-90, cos -90 তো এমনি শূন্য হয়ে যাবে, আর sin -90 কি -j, তাই তো? কারণ আমরা জানি sin থিটা sin মাইনাস থিটা যদি হয় তাহলে মাইনাস sin থিটা, জানেন তো এটা? sin মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা। তাহলে এই সূত্রটা মাথায় রাখতে হবে। তাহলে এই এই ক্ষেত্রে আমি কি বলবো, -j/ωc। এটাকে আরো কায়দা করেও লেখা যায় 1/j/ωc। এখন বলবেন যে স্যার কেন আপনি ইয়ে করলেন, গত গত ক্লাসে বলেছিলাম না 1/j মানে -j, খেয়াল আছে আলী হোসেন? জি স্যার। 1/j হলো -j। তো কিভাবে এলো এটাও আমি একটু হালকা ডেরিভেশন করে দিচ্ছি, দেখেন আপনি। 1/j মানে হচ্ছে y, 1/j মানে -j। দেখেন 1/j আমি লিখলাম, ওপরে নিচে যদি আমি j গুণ করার আমার অধিকার আছে না? ওপরে নিচে j গুণ করতে পারবো না একসাথে? তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে ওপরে j রইলো, ঠিক আছে। তাহলে নিচে কি j স্কোয়ার হয়ে গেল, আর আপনি জানেন j স্কোয়ার মানেই হলো -1, তাহলে -j। এই হলো ডেরিভেশন, খুব ইজি ডেরিভেশন। ওপরে ওপরে নিচে যে গুণ করে দিলেন, যে রইলো, আর নিচে জে স্কোয়ার মানে আপনি -1 আপনি জানেন, তাহলে -j। তো এই সাহায্যে আমরা এটা লিখতে পারলাম। ক্যাপাসিটরের ক্ষেত্রে আমার যে ইম্পিডেন্সটা সেটার এইরকম একটা চেহারা দাঁড়াবে। এইবার এইবার একটু ইন্ডাক্টরের মতো ভেঙে আমি দেখাই জিনিসটা। জায়গায় বড্ড কম। এখানে দেখাই ZC ইকুয়াল টু, আপনি ক্যালকুলেশনে আনছেন j/ωc। তাহলে এটাকে যদি আপনি ভাঙেন তাহলে 0 - j/1/ωc, এই হলো ওর চেহারা। ওর ক্ষেত্রে রিয়াক্টেন্স, এই রিয়াক্টেন্সের যদি কেউ যদি বলে রিয়াক্টেন্স কত, আপনি যদি -1/ωc বলেন কোনো দোষ নেই, 1/ωc বলেন কোনো দোষ নেই, কিন্তু আপনি দেখেন ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা কিন্তু প্লাস, তাই না? টোয়াইস পাই FL এটা কিন্তু প্লাস, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে মাইনাস। তাহলে এখন আপনি আমাকে বলেন কোন জায়গায় যদি সিরিজে, একটা সার্কিটে সিরিজে ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যদি সিরিজে থাকে, তাহলে ইন্ডাক্টরের ইম্পিডেন্স ক্যাপাসিটরের ইম্পিডেন্স কিন্তু শেষ করে ফেলতে পারে, তাই না? কারণ একজন আরেকজনের অপোজিট সাইন। ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে কি পজিটিভ। পজিটিভ। তাহলে আমরা কিছুক্ষণ পরে দেখবো যে একজন আরেকজনের উপর ইম্প্যাক্ট আছে। এবং মূলত আমরা যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করি এখানে ওই খেলাটাই আমরা করি, আসলে একজনকে দিয়ে আরেকজনটাকে জাস্ট নালিফাই করে দিই। এতে জিনিসটা সিগন্যাল যেটা এই যে সিগন্যালটা একটা গ্যাপ থেকে যায়, তো ওই এই গ্যাপটা শেষ হয়ে গিয়ে তখন ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে চলে আসে, অতিরিক্ত কারেন্ট ফ্লোটা তখন বন্ধ হয়ে যায়। তো এটা গেল আপনার এটা ইন্ডাক্টরের ইন্ডাক্টর আর ক্যাপাসিটরটা দেখিয়ে দিলাম আমি। তাহলে চলেন আমরা একটু ক্যাপাসিটর অনেক বেশি হয় তাহলে কারেন্টের উপর কেমন এফেক্ট, তাহলে পাওয়ারের উপর কেমন ইফেক্ট পড়ে স্যার? বলেন। স্যার ক্যাপাসিট্যান্স যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কেমন ইফেক্ট পড়ে স্যার? ক্যাপাসিটেন্স যদি অনেক বেশি হয় কারেন্টের উপর কি ইম্প্যাক্ট পড়ে, তাহলে আমরা এই সমস্যাটা নিয়ে একটু কথা বলি, কি বলেন আলী হোসেন? জি স্যার। দিস ইজ দ্য প্রবলেম। ইফ capacitance is so high, what will be the impact, কি বলে কি বলে ইফেক্টটা বার করতে, তাই তো? what will be the impact of capacitance on current? ঠিক আছে আলী হোসেন?
স্যার। কারেন্টের উপরে ক্যাপাসিট্যান্সের কি ইম্প্যাক্ট হবে, তাই তো? জি স্যার। এটাই তো কোশ্চেন। স্যার ওই যে ইন্ডাক্টরের মতোই, যেমন ওখানে হ্যাঁ ইন্ডাকটেন্স যদি বেশি থাকে তাহলে হ্যাঁ আমার হ্যাঁ, আপনি তাহলে দেখেন যদি ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে কি দেখেন হয়? আমি বললাম I ইকুয়াল টু ভি বাই জেড, এটুকু ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। কারেন্ট, ভোল্টেজ, ইম্পিডেন্স, একদম ওহমের সূত্রের মতনই, ওহমের সূত্রই নেন, সমস্যা নেই। এবার ইকুয়াল টু, এবার দেখেন আপনি ক্যাপাসিটরের ইম্পিডেন্সটা প্রথমে আগে ক্যালকুলেট করেন। জেড ইকুয়াল টু কি, মাইনাস জে বাই টোয়াইস পাই এফ সি। একটু আগে যেটাকে ওমেগা বলছিলেন, এটাই তো, তাই না? হ্যাঁ জি স্যার। ইয়েস, এই ওমেগা মানে জাস্ট বোঝানোর জন্য আপনাকে। এবার আপনারা কেউ আবার রেকর্ড শুনে পরে আবার এই ওমেগাকে আবার টয়েস পাই এ বাই ওমেগা এরকম লিখেছি তা না, এই টয়েস পাই এফ মানে ওমেগা, এটা মাথায় রাখতে হবে। টয়েস পাই একটা ফ্রিকোয়েন্সি, আমি কি আমাদের নর্মাল যে দেশের ফ্রিকোয়েন্সি সেটাই ধরবো, তাই তো? 50 ধরলাম। এখন ক্যাপাসিটেন্স যদি অনেক বেশি হয়, হ্যাঁ জি স্যার অনেক বেশি। ক্যাপাসিটেন্স যদি অনেক বেশি হয়, তো আমি কি অঙ্ক করে দেখাবো নাকি থিওরিটিক্যাল দেখিয়ে দেবো? স্যার দুই রকম করে একটু দেখাই দেন আর কি। আচ্ছা, আমি আগে একটা থিওরিটিক্যাল করি। থিওরিটিক্যাল করাটা বেশি সেফ। আমি অঙ্ক করেও অবশ্যই পারবো, কিন্তু বোঝাতে গেলে আপনাকে থিওরিটিক্যালটা বোঝাতে পারলে খুব ভালো হয়। দেখেন, জেড ক্যাপাসিটরের ক্ষেত্রে ইম্পিডেন্সটা কি, মাইনাস জে অফ টোয়াইস পাই এফ সি, তাই তো? জেড লেখা ঠিক আছে আলী হোসেন? স্যার এই সমীকরণটা আমার মনে নাই স্যার, আপনি। এইটা ঠিক আছে, এইটা? হ্যাঁ স্যার ওটা ঠিক আছে। ওটা ঠিক আছে, তাহলে এটা 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 দেখে নেন একটু। ঠিক আছে, মাইনাস জে বাই ওমেগা সি। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে, 2 পাই এফ। হ্যাঁ, এটা কিন্তু ভোল্টেজটা ভেক্টর ভেক্টর ফর্মে থাকবে, হ্যাঁ কারেন্টটাও ভেক্টর ফর্মে। এটা যেহেতু ভেক্টর ফর্মে আছে অলরেডি, মানে পুরো কমপ্লেক্স ফর্ম যেটাকে বলে। তো এখন আমি ভোল্টেজটাকে ভেক্টর ভেক্টর ফর্ম, আমি ভোল্টেজ ধরে নিলাম ভোল্টেজের, হ্যাঁ থাক এইরকম চেহারাই থাক, যেটা উপরে উঠে গেলে যেটা রইলো কোনো সমস্যা নেই, ইনটু টোয়াইস পাই এফ সি। দেখেন সি বাড়লে ডাইরেক্ট কারেন্ট বাড়বে না? সি বাড়লে স্যার এটা কারেন্ট বাড়বে না কারেন্টের ডিমান্ড বাড়বে স্যার? কারেন্ট বেড়ে যাবে। ক্যাপাসিটেন্স যদি বাড়ে, আপনি ধরেন একটা ক্যাপাসিটার লাগিয়েছেন আপনার লাইনে, ক্যাপাসিটারটা লাগিয়েছেন, হ্যাঁ হ্যাঁ স্যার। ক্যাপাসিটারটা লাগিয়েছেন, তাহলে ক্যাপাসিটারটা থাকলে এরকম আপনি আপনি বসালেন এখানে যে ক্যাপাসিটারের যে ইম্পিডেন্সটা বসিয়ে তাহলে গুনটুন করে দেখলেন এই, তাহলে ক্যাপাসিটেন্স দেখেন, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাও কারেন্ট বেড়ে যাবে, ক্যাপাসিটেন্স যদি বাড়ে তাও কারেন্ট বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ খেয়াল করেছেন জিনিসটা? জি স্যার। স্যার তাহলে আমি এটা জানতে চাচ্ছিলাম যে যে ইন্ডাকটেন্স যদি হয় তাহলে যেমন ক্ষতি হয় একটা স্যার, তো ক্যাপাসিট্যান্স যদি বেশি হয় তাহলে কি কোনো ক্ষতি হচ্ছে নাকি সেটা জানতে চাচ্ছিলাম আর কি। অবশ্যই ক্ষতি হবে, হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। অবশ্যই ক্ষতি হবে। ইন্ডাক্টর যতটা ক্ষতিকর, ক্যাপাসিটরও ততটাই ক্ষতিকর। এই যে এটা 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 হলো সবচেয়ে ফ্রেশ কনসেপ্ট, একজন আর একজনকে নালিফাই করে, এটা মাথায় রাখতে হবে। অতিরিক্ত ক্যাপাসিটেন্স লাইনে যদি থাকে আর ধরেন লোড নেই, তো এই হ্যাঁ, ক্যাপাসিটেন্স অকারণে প্রচুর পরিমাণ কারেন্ট টানে, যেমন এবং ওই যে সাবস্টেশন কোম্পানিতে লাগলো 10 কেভিয়া দিয়েছে 15 কেভিয়া, তাহলে কোনো সমস্যা? অবশ্যই সেটা খুব বেশি কারেন্ট টানে, অবশ্যই খুব বেশি কারেন্ট টানে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন আপনি একটা ক্যাপাসিটার লাগিয়ে রেখে দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি কিচ্ছু না, আপনি কোন ওখানে আপনি ধরে নেন আপনার ফ্যাক্টরিতে কোনো মোটর চলছে না, আপনি খালি একটা ক্যাপাসিটার দিয়েছেন, ঠিক আছে? এখন ক্যাপাসিটার এই যে ওয়্যারটা আছে না, কন্ডাক্টরটা আছে না, হ্যাঁ স্যার। এই যে কন্ডাক্টর যে তারটা দিয়ে আসছে, এই তারের তো একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? এখন ক্যাপাসিটার যখন আপনি লাগালেন,
ঠিক আছে, তখন তো ক্যাপাসিটর তো একটা কারেন্ট টানবে, তাই না? হ্যাঁ স্যার, এটা তো কারেন্ট অবশ্যই লাগবে আর কি এটা। অবশ্যই কারেন্ট টানবে। আর যখন ক্যাপাসিটর তো একটা কারেন্ট ফ্লো হবে, হোয়াট এভার কারেন্টের ডিরেকশন আপনাকে জানতে হবে না, কিন্তু কারেন্টটা ফ্লো হবে। তারের এদিক দিয়ে যাক আর ওদিক দিয়ে যাক, যা কারেন্ট যাক না কেন তারের ওপর দিয়ে যাবে, আর তারের রেজিস্ট্যান্স আছে, এটা তো শিওর। হ্যাঁ স্যার, এই ক্ষতি তো আছে স্যার। আমি সাধারণত স্যার দ্যাট ইজ দ্য আই স্কোয়ার আর লস। আচ্ছা, আমার প্রশ্নটা হয়তো আমি ক্লিয়ার করতে পারছি না, যেটা আমি জানতে চাচ্ছি আর কি। তো সেটা হলো স্যার, এটা তো স্যার জানি আর কি। এটা স্যার আর কোনো এটা কি একটা, ফ্যাক্টর? এটা এটা স্যার, একটা, এটা একটা, ও আচ্ছা আচ্ছা, আরো আছে? এটা 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 একটা প্রবলেম। আর ক্যাপাসিটর যদি আপনি অতিরিক্ত দেন, আপনার টার্মিনালের ভোল্টেজ হেভি বেড়ে যাবে। আপনার টার্মিনালের ভোল্টেজ মানে ধরেন আপনি একটা জায়গা থেকে ট্রান্সমিট করা হচ্ছে, হ্যাঁ, একটা জায়গা থেকে ট্রান্সমিট করা হচ্ছে, আপনি এই জায়গাটাতে বিদ্যুৎটা নিচ্ছেন, মানে যে জায়গা এটা 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 ধরেন সেন্ডিং এন্ড, এটা ধরেন সেন্ডিং এন্ড, এটা রিসিভিং এন্ডটা, লোড সাইড এটা। তো লোড সাইডে আপনি এত বেশি ক্যাপাসিট্যান্স লাগিয়ে দিয়েছেন, ক্যাপাসিটরের আয়োজন করেছেন, তাহলে এই জায়গায় কিন্তু ক্যাপাসিটর ওই কারেন্টটা, লিডিং কারেন্ট দিয়ে জায়গাটা কিন্তু আপনার ভোল্টেজ অলরেডি বাড়িয়ে ফেলবে। তো এখানে কিন্তু আপনার কনজিউমারও কিন্তু খুব ঝামেলায় পড়বে, আর তাছাড়া অনেক পাওয়ার সিস্টেমের প্রোটেকশনও ঝামেলা একটা করে। সো কিন্তু একটা কথা হচ্ছে, সব জায়গায় তো লোড থাকে, সব জায়গায় তো ইন্ডাস্ট্রি থাকে, এই জন্য ক্যাপাসিটার ধারে কাছে লাগালে এক ধরনের উপকারী হয়। কিন্তু আপনি ওপর থেকে যদি আপনি চিন্তা করেন, ক্যাপাসিটার যতটা ক্ষতিকর, আমি বলবো ইন্ডাক্টর ততটা ক্ষতিকর, যদি মানে অকারণে বেশি পার্সেন্টেজ আপনি লাগিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, এখন স্যার কথা হচ্ছে স্যার, এই যে আমি সে ইন্ডাকটেন্স আমার ক্ষতি করছে কতটুকু, সেটা তো আমরা জানার জন্য পাওয়ার ফ্যাক্টর ইউজ করি। ও স্যার, এই যে এটার পরিমাণ বের করার কি এখন কোনো এই মুহূর্তে কি কিছু সূত্র আছে স্যার? মানে কোনটা? পিএফআই এর আগে আমরা ওই যে ইন্ডাকটেন্স কতটুকু ক্ষতি করছে বা ক্যাপাসিট্যান্স কতটুকু ক্ষতি করছে, এইটুকু কি? আচ্ছা আচ্ছা, পিএফআই, আচ্ছা দাঁড়ান, আপনি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে চাচ্ছেন সেটা বলছেন আপনি আমাকে? কতটা কিভাবে ইমপ্রুভ করবেন এটা বলছেন? ইমপ্রুভ না, মানে এই যে ক্ষতির পরিমাণটুকু জানতে চাচ্ছি আর কি। এই যে ইন্ডাকটেন্স ক্যাপাসিটর বের করে না স্যার, মানে হ্যাঁ, ক্যাপাসিটর কত আচ্ছা 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 আচ্ছা, ক্ষতির পরিমাণ বার করা যাবে, যাবে না তা তো না। দেখেন জিনিসটা, হুম, যাবে, বার করা যাবে, কিন্তু আচ্ছা, আমরা আস্তে আস্তে সেই জায়গায় যাই, মানে ও একবারে যদি লাফ মেরে চলে যায় মাঝখানে কিছু গ্যাপ এসে যাবে, হ্যাঁ। হ্যাঁ স্যার, এটা আমি ভাবছিলাম আজকের টপিকের মধ্যে আছে কিনা এটা। আজকের টপিকের মধ্যে আমি আজকে একদমই হালকা পাতলা সার্কিট করাবো, মানে একদম কঠিন জায়গায় গেলে আমার অন্যান্য স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে, বুঝতে পারছেন? স্যার আমি ওই অ- যে স্যার ইন্ডাকটেন্স ধরেছেন তো স্যার এটার আমি মধ্যে, আমি তাই তো? আমি আমি অলরেডি অন্য একটা ক্লাসে এগুলো করে দেখিয়েছি, ঠিক আছে, থার্ড ইয়ারে এগুলো হালকা পাতলা দেখাচ্ছি। সো ওগুলো এখন দিতে গেলে আমার স্টুডেন্টরা বিপদে পড়ে যাবে, আমি আস্তে 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 ওই দিকে নিয়ে যাবো, হ্যাঁ, স্যার একবারে নিয়ে যাওয়া যাবে না। আপনি পরে তাহলে কোশ্চেনটা আমাকে করেন, জাস্ট আমি আপনাকে একটু দেখালাম যে ক্যাপাসিটেন্স বাড়লে কি কারেন্ট বাড়ে। হ্যাঁ বাড়বে, তবে ইন্ডাকটেন্স যদি বেড়ে যায়, তবে ইন্ডাকটেন্স বাড়লে কিন্তু কারেন্ট কমে যায়। কেমন? স্যার এই যে বিএসসি তে মেজর আছে না, ইলেকট্রনিক্স কমিউনিকেশন পাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার তো যে মনে হয় পাওয়ার স্যার। আমি এখন সবই পড়াবো আস্তে আস্তে, চিন্তা করেছি কোনো কিছু বাদ দেবো না। কোনটা ভালো হয় বর্তমানে? সবই ডিমান্ড আছে, তবে ইলেকট্রনিক্সে কিছু করতে পারবেন বলে আমার মনে হয় না, ইলেকট্রনিক্সে অনেক বেশি পড়াশোনা করতে হবে কিছু করতে হলে। কমিউনিকেশনে মার্কেট ভালো, কিন্তু কি করবেন আমি বলতে পারবো না আপনাকে। পরে বলবো এইসব কথা। ভি বাই টোয়াইস পাই এফ এল, যদি এখন ইন্ডাকটেন্স যদি বাড়ে, তাহলে কারেন্ট কমে যাবে, হ্যাঁ, এটা বুঝতে হবে। এটার ক্ষেত্রে সমানুপাতিক ছিল, এখানে ব্যস্তানুপাতিক, এই তো। যেহেতু একটা বললাম আরেকটা বলে দিলাম, স্টুডেন্টদের উপকার হবে, আপনাদের যারা শুনছেন তাদের, শুনবেনও তাদেরও উপকার হবে। আমি কোন দিকে যাচ্ছিলাম সেই তো ভুলে গেলাম। হ্যাঁ, আমি এখন ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স যার একটু মর্ম আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা একটু খেয়াল করেন। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, যে পিওর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে
যে ইম্পিডেন্সটা হয় সেই ইম্পিডেন্সটা জে অফ টোয়াইস বাই এফ এল, তাই না? ঠিক আছে আমার লেখা? উত্তর নেই, হ্যাঁ বলতে হবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। যদি যদি হয়ে থাকে আমি এখানে ক্যাপাসিটর ইন্ডাক্টর জনিত কারণে যে রিঅ্যাকট্যান্সটা হয়, ইন্ডাক্টরের যে রিঅ্যাকট্যান্স এইটাকে আমি এক্সেল বলছি। ঠিক আছে, তাহলে এটা টোয়াইস বাই এফ এল। এটাকে একটু সরিয়ে কাজ করো, একটা জিনিস দেখাবো আপনাদের। এখানে খেয়াল করেন এ কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। ইন্ডাক্টরের ক্ষেত্রে যে রিঅ্যাকট্যান্সটা হয় সে কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। এখন ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে কিন্তু ইন্ডাকটেন্সও বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি কমে গেলে ইন্ডাকটেন্সও কমে যাবে। তাহলে একটা মজার জিনিস দেখাই, আপনি ধরতে পারেন কিনা দেখি। আমি তার আগে আপনারা একটু আমি এখন অঙ্ক করি, আলী হোসেন যদি পারে তাহলে একটু করে দেখবে সে। এফ ইকুয়াল টু 50 হার্জ, ইন্ডাকটেন্সটা আমি বলে দিলাম এল ইকুয়াল টু 0.1 মিলি হেনরি, আর ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তাহলে এক্সএল কত হবে? এক্সএল ইকুয়াল টু টোয়াইস পাই ইন্টু 50 ইন্টু 0.1 মিলি হেনরি। আমি বলবো এটার ক্ষেত্রে বার করুক স্টুডেন্টরা, আবার 60 হার্জের জন্য বার করুক। কি অবস্থা হয় দেখেন। ক্যালকুলেটর চালাচ্ছেন আপনারা? আমি চালিয়ে দিই তাহলে, আর কি স্টুডেন্টরা যদি কাজ না করে। 0.0314 ওম, আর এটার ক্ষেত্রে টোয়াইস বাই 16.1 মিলি হেনরি, 0.037 ওম। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে ইন্ডাক্টরের ইন্ডাক্টরের যে রিঅ্যাকট্যান্স সেটা বেড়ে যায়, অর্থাৎ ইম্পিডেন্সটা বেড়ে যায়। এইবার আমার কথা হচ্ছে, আপনাকে অনেকে একটা একটা বড় কোশ্চেন আসে, কেন কেন ইন্ডাক্টরের ক্ষেত্রে ডিসি, আপনি যদি ইন্ডাক্টরের উপর ডিসি অ্যাপ্লাই করেন ইন্ডাক্টরটা তখন শর্ট সার্কিট হিসেবে ট্রিট হয়, এটা কারণ বলতে পারবেন আপনারা? না স্যার, এটা জানা দরকার। এটা সত্যিই জানা দরকার, আলী হোসেন অনেক পরীক্ষা টরীক্ষা দেয়, আমি বুঝি এটা। তাহলে জেড ইকুয়াল টু টোয়াইস পাই এফ কত, এফটা লাগবে তাই তো। যাই হোক আমি এটা লিখলাম আপাতত। এফটা এখন বার করতে হবে, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তাই না আলী হোসেন? ফ্রিকোয়েন্সি তো তাহলে ডিসি একটা ডিসি আমি আঁকাই। দেখেন আপনি টাইমের সাথে ডিসি আঁকাই, টাইমের সাথে এটাকে একটু ছোট করে নিই, একটু বেশি বড় হয়ে গেছে। আহ, এখানে ভি টাইমের রেসপেক্টে একটা ডিসি সিগন্যাল দিচ্ছি। তা দেখেন এর যে সিগন্যালটা যে চলছে সিগন্যালটা কিন্তু কন্টিনিউয়াসলি সময়ের সাথে কোনো পরিবর্তন আছে? থাকবে না তাই তো, একটা নির্দিষ্ট মান থাকছে কন্টিনিউয়াসলি। তাহলে তার কি পিরিয়ডটা খুঁজে বার করতে গিয়ে আপনার জান বেরিয়ে যাচ্ছে, এর মানে আপনি কি লিখতে পারেন না এর পিরিয়ডটা অনেক বেশি, টি টাইম পিরিয়ড অনেক বেশি, তাই তো নাকি? অনেক বেশি। আপনি 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 একটা কথা চিন্তা করেন, একটা একটা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আপনি যখন 50 হার্জ হিসাব করছেন তখন এটা 20 মিলি সেকেন্ডে ওটা একটা সাইকেল হয়ে যাচ্ছে, তাহলে একটা পিরিয়ড শেষ করতে কতক্ষণ লাগছে তার? 20 মিলি সেকেন্ড। তো ডিসির ক্ষেত্রে কিন্তু ডিসির ক্ষেত্রে কোনো তো সাইকেল শেষই হচ্ছে না, তাহলে সে কি চলতেই আছে তো চলতেই আছে, তো তার একটা পিরিয়ড দেখতে কিন্তু আপনার জান বেরিয়ে যাচ্ছে। তাহলে টি ইকুয়াল টু আপনি অনেক বড় একটা সময় বলতে পারেন না? হ্যাঁ তাহলে টি একটা মানে এইটুকু আপনি বলেন হাই, অনেক হাই। তাহলে টি কথায় ডিসির ক্ষেত্রে টাইম পিরিয়ডটা হলো ইনফিনিটি, মাথায় রাখবেন।
আর ফ্রিকোয়েন্সিটা তাহলে f ইকুয়াল টু 1/t, তাহলে ফ্রিকোয়েন্সি কত? 1/∞ মানে কি? 1/∞ মানে তো 0। হ্যাঁ 1 জিরো। বাই 1000, 10,000 বসিয়ে দেখেন, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো? জি জি। তাহলে এটা যদি 0 হয়ে যায়, আপনি এখানে ফাইন করে একটা 0 বসান, তাহলে গুণ করতে হয়ে যায়। ইন্ডাক্টর কি হচ্ছে ডিসির ক্ষেত্রে? 0 ওম। জিরো। দ্যাট মিন্স ইন্ডাক্টর সেই ডিসি। ক্যাপাসিটর তো ওপেন, ক্যাপাসিটর এটা তো হচ্ছে কি ওপেন হয়ে যায় না শর্ট? এটা শর্ট, 0 ওম, 0 ওম। শর্ট হয়ে যায়। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয় স্যার ডিসি তে? তাহলে ওপেন হয়ে যায়। ক্যাপাসিটারে আমি একটু পরে যাব। ক্যাপাসিটরের ওপর ওপেন হয়, এটা আপনি মাথায় রাখেন। আমি এখানে আরো কিছু কথা আছে, কথাগুলো ফেলে আসতে পারছি না। আচ্ছা স্যার। আপনি একটা জিনিস খেয়াল করেন, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায়, তাহলে কি ইন্ডাকটেন্স কি বাড়বে না কমবে? কি বলে, রিঅ্যাকটেন্স বাড়বে না কমবে? ফ্রিকোয়েন্সি বাড়লে তো বাড়বে স্যার। ফ্রিকোয়েন্সি বাড়লে। তাহলে আমি যদি একটু ক্যালকুলেট করি, দেখেন আমার কাছে একটা ওয়েভ আছে, ঠিক আছে, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, এটা একটা আঁকালাম। আবার আরেকটা সিগন্যাল আছে, আরেকটা সিগন্যাল, সে কি না খুব দ্রুত ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আঁকানোটা খারাপ হচ্ছে, খুব দ্রুত তার একটা সাইকেল শেষ হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা সিগন্যাল আস্তে আস্তে সাইকেল, মানে এটা হলো বেশি ফ্রিকোয়েন্সি, এটার ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশি, হাই। এটা হলো হাই ফ্রিকোয়েন্সি। আর এটা কি এই টাইমের স্কেলে যদি আঁকাই, তাহলে এটা লো ফ্রিকোয়েন্সি না, আলী হোসেন? এটা যদি 50 হয় তাহলে এটা ধরা যায় না, কিছু না, এটা যদি পরিষ্কার কথা, এখানে আপনি একটা সাইকেলের মধ্যে একটা দুটো ওয়েভ, আর এখানে আপনি 1 2 3 4 5 6 অনেকগুলো আছে এর মধ্যে, তাই না? সেটাই আর কি স্যার। ওই যে এটা যদি সাধারণত 50 ধরি তাহলে এটা 200 200 অর্থাৎ কিছু না, আমি যদি এটাকে 1 সেকেন্ডও বলি, এটা 1 সেকেন্ড না, এটাকে একটা টাইম ধরি, তাহলে এখানে একটা ঘটেছে, আর সেখানে একটা এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার উপর ঘটে গিয়েছে। তাহলে এর ফ্রিকোয়েন্সি 6 গুণ বেশি, তাই না? এটার থেকে এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, তাই তো? জি। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টরের কারেন্ট যদি আমি হিসাব করি, মাথায় রাখবেন আপনি, ইন ইয়ে মানে কি, কারেন্ট মানে কি? ভি বাই আর। I ইকুয়াল টু ভি বাই জেড। জেড। তাহলে ইন্ডাক্টর যদি থাকে, ইন্ডাক্টরের সাইজ, মানে ফেজে তো ও একটু পর থেকে শুরু হবে হিসাবটা, এরকম মূল ভোল্টেজের থেকে একটু পিছিয়ে যাবে ও, মানে একটু পর থেকে শুরু হবে। কিন্তু হোয়াট এভার, এই অবস্থায় প্রথম দিকে ফ্রিকোয়েন্সি যখন, জিনিসটা দেখেন, ফ্রিকোয়েন্সি বেশি, ফ্রিকোয়েন্সি যখন বেশি, হ্যাঁ, প্রথমে প্রথমে এখানে ফ্রিকোয়েন্সি কম, তো কম ফ্রিকোয়েন্সিতে ওর একটা মান থাকবে আপাতত, ওর সিগন্যালের একটা ধরেন এইরকম মান, মানে ও বেশ ভালোই একটা মানে কাজ করছে। কারণ আপনি চিন্তা করেন, ফ্রিকোয়েন্সি যদি কম হয়, ফ্রিকোয়েন্সি কম, জেড কম হলে কি কারেন্ট বেশি না? ফ্রিকোয়েন্সি কম হলে, ফ্রিকোয়েন্সি নিচেরটা কম, তাহলে ভি ডিভাইডেড বাই কম, তাহলে বেশি হচ্ছে না? জি। আপনি খুব ভালো করে দেখেন, আপনি 0.01 দিয়ে যদি কোনো কিছু ভাগ করেন, বেশি হবে? ধরেন 1 কে আপনি 0.01 দিয়ে ভাগ করছেন, এটা এটা বড় হবে, না 1 কে আপনি 10 দিয়ে ভাগ করছেন এটা বড় হচ্ছে, কোনটা বড় হবে? 1 কে 0.01 দিয়ে, 1 কে কম দিয়ে ভাগ করলে বড় হবে, না 1 কে 10 দিয়ে ভাগ করলে বড় হবে, কোনটা? স্যার এই ম্যাথটা করি নাই তো, এই আর স্যার অনেকদিন ধরে আজও করি। আজও 1/0.01 লেখেন, ক্যালকুলেটরে দেন। ক্যালকুলেটর হাতের কাছে নাই স্যার, একটু দূরে আছি আর কি। 1 কে 0.01 দিয়ে ভাগ করলে 100 আসে, 100। আর 1 কে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 0.1 আসে। তাহলে যদি কোনো জিনিসকে যদি ছোট জিনিস দিয়ে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা বড় হয়। আর বড় জিনিস দিয়ে ভাগ করতে গেলে, পরিষ্কার কথা,
পরিষ্কার কথা, কিছু জিনিস ধরেন একটা ক্লাসে 50 জন ছাত্র আছে, তো 50 জন ছাত্রকে ধরেন কিছু ফুড আছে, কিছু খাবার আছে, তো 50 জনকে ভাগ করলে এক একজনের ভাগে বেশি পড়বে, নাকি 20 জনের মধ্যে ভাগ হয় তাহলে এক একজনের ভাগে বেশি হবে, কোনটা বেশি হবে? 50 জনকে ভাগ করলে বেশি হবে, না 20 জনের মধ্যে একটা জিনিস 20 জনের মধ্যে ভাগ হলে বেশি হবে? বলতে পারলেন না? কঠিন কথা। যাই হোক, এটা তাও আমি বলি, অন্যান্য স্টুডেন্টরা হয়তো বুঝবে বা আপনিও পরে বুঝবেন ইনশাআল্লাহ। তো সাধারণ ক্ষেত্রে যখন ফ্রিকোয়েন্সিটা একটু কম ফ্রিকোয়েন্সি, এটা কম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমার ইন্ডাকটেন্সটা, আমার ইন্ডাক্টরের কি বললেন স্যার? স্যার কি যেন বললেন স্যার? বোঝেননি তাই না? লো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে স্যার ওই যে এর আগে কিসের অঙ্ক কত বললেন স্যার? এই অঙ্কই পরে বুঝবেন, আপনি আপনি যখন ভিডিও দেখবেন তখন ক্লিয়ার হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, আহ, কম ইম্পিডেন্সের ক্ষেত্রে কারেন্টটা, আপনার ফ্রিকোয়েন্সি কম মানে ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্স কম, আর ইম্পিডেন্স কম হলে আপনার কারেন্টটা বেশি। বেশি, হ্যাঁ। পরিষ্কার কথা। এখন যখন আপনার আস্তে আস্তে আপনি হাই ফ্রিকোয়েন্সি যদি করে দেন সিগন্যালটাকে, ইনপুটে আপনি হাই ফ্রিকোয়েন্সি, তাহলে আপনার যে কারেন্ট হবে, কারেন্টের সাইজ কিন্তু হাই ফ্রিকোয়েন্সি মানে এইবার আসেন হাই ফ্রিকোয়েন্সি, ভি 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 ডিভাইডেড বাই হাই ফ্রিকোয়েন্সির জন্য তাহলে কি আপনার ইম্পিডেন্সও কিন্তু হাই, তাহলে হাই হ্যাঁ, ইম্পিডেন্স impedance, আপনার আস্তে আস্তে কিন্তু মান ছোট হয়ে যাবে, কারেন্টের মান কিন্তু হ্যাঁ, আপনার মান ছোট হয়ে ছোট। যাবে। তাহলে জি। মূল কথা হচ্ছে ইন্ডাক্টরের দারুণ বিহেভিয়ারটা দেখেন, যদি আপনি খুব আপনার ফ্রিকোয়েন্সি যদি খুব কম ফ্রিকোয়েন্সি 50 হার্টজে আপনি কাজ করতে বসেছেন, তাহলে আপনার সুন্দর একটা কারেন্ট ফ্লো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, খুব মজা। আপনি যেই ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিয়েছেন, ফ্রিকোয়েন্সি বাড়ালে আপনার যে ইন্ডাকটেন্স, সেই ইন্ডাকটেন্সের মান ধাম করে ইন্ডাকটেন্সের মান খুব বেড়ে যাবে, আর কি বলে ইন্ডাক্টরের যে রিঅ্যাকটেন্স, সেটার মান প্রচন্ড বেড়ে যাবে। সো ফাইনালি হ্যাঁ, আপনার এটার ইম্প্যাক্ট, যদি বেশি ইম্পিডেন্স, তাহলে সেটার ক্ষেত্রে কারেন্ট কমে যাবে আস্তে আস্তে, দেখেন বেশি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কারেন্ট কিন্তু ফল করবে। এটা একটা খুব সিরিয়াস একটা কথা, আমি এটা আপনাকে বলে দিলাম, এটা আপনারা পরে জিনিসটা বুঝেন। এবার আমি ক্যাপাসিটরের দেশে স্যার যাব। বুঝছি স্যার, আচ্ছা বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, এবার আমি ক্যাপাসিটরের দেশে যাব, পিওর ক্যাপাসিটরের দেশে। এখন পিওর ক্যাপাসিটরের ক্ষেত্রে আমি জিনিসটা দেখাচ্ছি, দেখেন, জেড সি ইকুয়াল টু মাইনাস জে ডিভাইডেড বাই টোয়াইস পাই এফ সি, তাই তো? এই হলো ক্যাপাসিটরের ক্ষেত্রে অবস্থা, এই তো। তাহলে আমি এই জিনিসটাকে এখন একটু দেখি, ক্যাপাসিটেন্স, ও সরি, কোন জায়গাটা দেখাচ্ছিলাম প্রথমে আমি? আচ্ছা, ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আমি আগে দেখাই। তাহলে আলী হোসেন, ক্যালকুলেটর কি অনেক দূরে? হ্যাঁ স্যার, অনেক দূরে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি, আলী হোসেনের ওই কথাটার উত্তর আমি দেব। ফ্রিকোয়েন্সি যদি আমি জিরো হয়, আমার যদি ফ্রিকোয়েন্সি জিরো হয়, দেখেন কি হবে। ফ্রিকোয়েন্সি জিরো হলে ক্যাপাসিটরের ক্ষেত্রে সামথিং বাই জিরো কি সামথিং বাই জিরো, 1 বাই টোয়াইস পাই ইন্টু জিরো ইন্টু সি, তা অর্থাৎ মাইনাস জে বাই 1 বাই জিরো। তো আলটিমেটলি ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি মানে ওপেন সার্কিট, যেটা হ্যাঁ। যেটা কিনা ডিসির ক্ষেত্রে এটা কিন্তু ওপেন সার্কিট হিসেবে ট্রিট হবে, ঠিক আছে? জাস্ট আপনি যদি ড্র করেন, ক্যাপাসিটর যেখানে যেখানে থাকবে এই জায়গাটা এরকম খুলে যাবে। আর এটা হলো ক্যাপাসিটরের জন্য ফর ডিসি। এসির ক্ষেত্রে এখানে খুব সুন্দর আস্তে 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 একটা ইম্পিডেন্স থাকবে এখানে, খুলে যাবে মানে স্যার শর্ট হয়ে যাও তো ওর মধ্যে একদম দিয়ে ওপেন সার্কিট, এর মধ্যে কারেন্টই আর ফ্লো করবে না, ও আচ্ছা। কারেন্টই ফ্লো করবে না, ঠিক আছে? জি।
তো ক্যালকুলেশনে কারেন্ট, হ্যাঁ ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জিং ডিসচার্জিং থাকে, সেই রকম যদি চার্জিং ডিসচার্জিং এর ব্যাপার থাকে সেটা একটা কথা, আপনি বারবার খুলছেন বারবার অন করছেন বারবার লাগাচ্ছেন, কিন্তু যদি সার্কিট একবার অন হয়ে যায়, আমরা একটা জিনিস আপনাদেরকে আমি বলি, যে ধরেন একটা ক্যাপাসিটর আছে, একটা ক্যাপাসিটরকে আপনি ডিসি সোর্স থেকে ফিট করালেন, একটা ডিসি সোর্স দিয়ে ফিট করালেন, অবশ্যই এই ক্যাপাসিটরটা চার্জ হবে। আর আপনি যদি বারবার এটাকে ডিসচার্জ করেন তাহলে বারবার চার্জ হবে। এই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ডাইনামিক চললো, কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখেন যে ক্যাপাসিটরটা চার্জ হয়ে গেল, কিন্তু ন্যাচারালি এমনি এমনি কিন্তু ক্যাপাসিটরটা আর ডিসচার্জ হচ্ছে না। প্র্যাকটিক্যাল কেসে আস্তে আস্তে ডিসচার্জ হবে, কিন্তু আইডিয়াল কেসে, যেটা আমরা আইডিয়াল ধরে রাখি, সেখানে কিন্তু ও এমনি এমনি ডিসচার্জ হবে না। সো ও একটা চার্জ হয়ে বসে থাকবে। তো পুরো সার্কিটে ওর ওই রকম একটা ইম্প্যাক্ট, কোনো ইম্প্যাক্টই ফেলবে না। এখানে অনেক ব্যাপার আছে, আপনি খালি এটা মাথায় রাখেন, মানে ও আর কোনো ইম্প্যাক্ট নেই। এবার ওইটার কোনো ইম্পিডেন্স ওইটা ক্যালকুলেটেড হবে না। এবার আমরা একটু খেয়াল করি, হ্যাঁ ক্যাপাসিটর যদি একটা ভোল্টেজ হয়ে বসে থাকে, এখানে আর অন্যান্য রেজিস্ট্যান্স থাকে, ওর আলাদা অ্যানালাইসিস আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে যে সার্কিটে যখন ক্যাপাসিটর ক্যালকুলেশন করতে যাব তখন এইরকম চেহারা। এটা ডিসির ক্ষেত্রে, অনলি ফর ডিসি। এবার ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমি ওই যখন লো ফ্রিকোয়েন্সি একটা নিয়ে আসি, লো ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট সময় ধরে নিলাম, একটা টাইমের ক্ষেত্রে একটা সিগন্যাল, ভোল্টেজ সিগন্যাল এইরকম, তাহলে কারেন্ট যদি আমার ফ্রিকোয়েন্সি এখন থেকে কম ফ্রিকোয়েন্সি, কম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম মানে কি একটু দেখেন, খেয়াল করেন, ফ্রিকোয়েন্সি মানে কি? লো ফ্রিকোয়েন্সি মানে ইন্ডাকটেন্স হাই, তাই তো? লো লো ফ্রিকোয়েন্সি মানে হাই, হাই ইম্পিডেন্স, বারবার ইন্ডাকটেন্স মুখে চলে আসছে। লো ফ্রিকোয়েন্সি মানে হাই ইম্পিডেন্স ফর ক্যাপাসিটিভ, যে ক্যাপাসিটরের জন্য যে ইম্পিডেন্সটা হয় সেটা যদি আমার ফ্রিকোয়েন্সি কম থাকে, ফ্রিকোয়েন্সি কম হলে এটা সাইজটা বড় হয়, তাহলে লো ফ্রিকোয়েন্সি হাই ইম্পিডেন্স। তাহলে হাই ইম্পিডেন্স মানে কি? তাহলে লো কারেন্ট, ইম্পিডেন্স তো নিচে থাকবে, লো কারেন্ট তাহলে এর কারেন্টের পরিমাণটা যদি এখনো থাকবে, কারেন্টের পরিমাণটা কম থাকছে এখন। কিন্তু তাহলে যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে কারেন্টও মনে রাখবেন বেড়ে যাবে। কেন? ফ্রিকোয়েন্সি বাড়লে, ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে মনে রাখবে এই জিনিসটা বড় হয়ে গেলে কি ইম্পিডেন্স ছোট না? ফ্রিকোয়েন্সি বড় হলে ইম্পিডেন্স ছোট হবে। আমি একটু আগে দেখালাম না 1/10 বড়, 1/0.01, এটা কিন্তু ছোট দিয়ে ভাগ করলে বড় হয়, আর বড় দিয়ে ভাগ করলে কিন্তু ছোট হয়। তাহলে ফ্রিকোয়েন্সি বড় হয়ে গেলে ইম্পিডেন্স কি ছোট হয়ে যাবে। আর ইম্পিডেন্স যদি ছোট, এগুলো কিন্তু একা একা বসে বসে বোঝার চেষ্টা করবেন, ইম্পিডেন্স ছোট হয়ে গেলে আমার কিন্তু কারেন্ট ফ্লো বেশি হবে। আমরা এত শর্ট সার্কিট করি, শর্ট সার্কিট মানেই হচ্ছে তার রেজিস্ট্যান্স প্রায় শূন্য, রেজিস্ট্যান্স প্রায় শূন্য, দ্যাট মিন্স সেটা শর্ট সার্কিট। সাধারণ কেসের ক্ষেত্রে আমি বললাম। এখন আসেন, এটা তাহলে বুঝলেন, তাহলে যখন ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাচ্ছে তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্টটা কিন্তু বেড়ে যাবে, যেটা কিন্তু আপনার ইন্ডাক্টরের ক্ষেত্রে উল্টোটা হয়েছিল, ফ্রিকোয়েন্সি বাড়াতে কারেন্ট কমে গিয়েছিল। এটা হচ্ছে নর্মাল যে কিছু কনসেপ্ট আমি বললাম আপনাদেরকে। এবার একটু আমরা বইয়ে যাব। আপনারা যথেষ্ট এগিয়ে এসছেন এদিকে। স্যার ওই ফিউজরের মধ্যে স্যার ওই যে ডিফারেন্সিয়ালে হিসেব অঙ্ক আছে, ক্যালকুলেশন অঙ্ক, আর অঙ্কগুলো তো স্যার পারি নাই আর কি। ঠিক আছে, পরে দেখছি। আচ্ছা, এই অঙ্কটা আপনারা করতে পারেন। এই অঙ্কটা একটু খেয়াল করেন, এক্সাম্পল 9.8 এর অঙ্কটা, এক্সাম্পল 9.8টা আপনার
বইয়ের পেজ নাম্বার 386-তে আছে, 386 নাম্বার পেজে। তো দেখেন ভি ইকুয়াল টু 12 cos 60t প্লাস 45 ডিগ্রি। তো এখন আমার কথা হচ্ছে এখান থেকে আপনি বুঝতে পারছেন যে কি রকম অবস্থা, কি রকম ভোল্টেজ দেয়া হচ্ছে। এটাকে আপনি ফেজরে নিতেও পারেন। এখন ইজ অ্যাপ্লাইড টু এ 0.1 হেনরি ইন্ডাক্টর। হ্যাঁ, steady state current ফাইন্ড দ্য স্টেডি স্টেট কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর। আপনি এটা ফেজর দিয়ে করেন, আমি পরীক্ষায় বলে দেবো যে এটা কি ফেজর দিয়ে করেন নাকি টাইম। স্টেডি স্টেট এই কারেন্টটা মানেটা কি স্যার? স্টেডি স্টেট মানে স্টেডি স্টেট কারেন্ট, এই টার্মটা আপনাকে বুঝতে হলে ট্রানজিয়েন্ট জিনিসটাও বুঝতে হবে। আমরা যখন কেবল ধরেন কোন একটা সুইচিং হলো, হ্যাঁ, যখন সুইচিং হওয়ার সময় আপনি মনে রাখবেন ওই ফ্রিকোয়েন্সির ওই জায়গাটায় ডিসি কম্পোনেন্ট থাকে, বুঝতে পারছেন? ফট করে আপনি একটা ইন্ডাক্টর মানে ইন্ডাক্টরকে সুইচিং করলেন বা একটা ক্যাপাসিটিভ সার্কিটকে সুইচিং করলেন, একদম প্রথমে ওটা ধাম করে ভোল্টেজটা অনেক বেড়ে যেতে পারে। আমার কথা বুঝতে পারছেন? অনেক স্যার অনেক অনেক বড় একটা ভোল্টেজ হয়ে গেল মুহূর্তের মধ্যে। যে যে সুবিধাটাকে কাজে লাগিয়ে রড লাইট জ্বলে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার রড লাইট একটা ইন্ডাক্টর আছে না, চোখ, জি ও বেটা ওই সুবিধাটা নেয়, ওই ওই যে মোটা যে ব্যালাস্ট 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 ওই সুবিধাটা নেয়। ও তো ইন্ডাক্টর, তাই না? ওর উপর হ্যাঁ ওর উপরে তার পেঁচানো থাকে, জি সুপার এনামেল ওয়্যার। তো এখন কথা হচ্ছে ওকে ধাম করে মানে সুইচটা একটু খুলে দেওয়া, সুইচটা খুলে যাওয়াতে ও কিন্তু ভোল্টেজ সাথে সাথে বেড়ে যায়। তো এগুলো হলো ট্রানজিয়েন্ট। কিন্তু কি এইরকম আপনি যদি কোনো একটা ইন্ডাক্টর প্রথমে ধাম করে সুইচিং করেন, সুইচিং এর প্রথমটা কিন্তু অনেক বড় ধাক্কা হয়। আপনি যখন মোটর চালানো ওখানে আরো হিসাব আছে। তো আমি জাস্ট একটা সিম্পল ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি আপনাকে বললাম, ওখানে কিছু ডিসি কম্পোনেন্ট থাকে ওখানে। ওটা ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট প্রথমে অনেক হাই হয়ে যাবে, আস্তে 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 কমে একটা সাধারণ অবস্থায় আসবে। ওই সাধারণ অবস্থাটা, ওই স্টেবল অবস্থাটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট, ঠিক আছে? আর আমরা এসি যে অ্যানালাইসিস গুলো এখন আপাতত যে অ্যানালাইসিস গুলো করি, সেই পুরো অ্যানালাইসিস গুলো স্টেডি স্টেট। আর এই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আলাদা সাবজেক্ট, আলাদা রিসার্চ, আলাদা জগৎ, ঠিক আছে? আরো পরে ওটার জন্য তখন আপনাকে ডাইরেক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছেন? জি জি ওটা এমডি হবে না, ওটাকে আপনাকে পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করা লাগবে। এখন যে বলছে ফাইন্ড দ্য স্টেডি স্টেট কারেন্ট, তো স্টেডি এখন স্টেট সো খুব ইজি ইজি ব্যাপার। স্টেডি হ্যাঁ স্টেট, স্টেডি স্টেট মানে আপনাকে ইজি করে দিয়েছে, যে এত কিছু না, আপনি নরমাল অ্যাজাম্পশন ফেজরের অ্যাজাম্পশনে সাই করে এখন অঙ্ক করে দেখিয়ে দেবেন। তো করেন, অঙ্কটা করেন, কিছু না অঙ্কটা। ইন্ডাক্টরের ক্ষেত্রে ইম্পিডেন্স কি হবে? আমি কি এটা কাগজে করে দেখাবো না বই দেখিয়ে করিয়ে দেবো? স্যার বই দেখিয়ে বই দেখিয়ে করিয়ে দিই। দেখেন খুব ভালো করে তাকান, ভোল্টেজটা কি? ভি ইকুয়াল টু 12 cos 60t প্লাস 45 ডিগ্রি, তাই না? এটার ফেজার কি হবে? এটা ফেজার হবে আছে 12 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। 12 অ্যাঙ্গেল 45 ডিগ্রি। আর 0.1 হেনরি ইন্ডাক্টর, তো এখন 0.1 হেনরি ইন্ডাক্টর, এখন ওমেগা কত? 60 হলো ওমেগা না? হ্যাঁ হ্যাঁ তাহলে 60 ইন্টু 0.1 হেনরি, আর তার অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, বা জে লিখলেও আপনি পারবেন। তাই এখানে ঠিক এর মতো লেখা হয়ে গেছে আই ইকুয়াল টু ভি বাই জেড, আই ইকুয়াল টু ভি এই যে বাই জেড। এখানে ঠিক আছে ঠিক আছে, এল হ্যাঁ এর মান তো 0.1। হ্যাঁ, তো এটা বসানো হয়ে গেল। তো আলটিমেটলি ক্যালকুলেটরে তোলেন আর যাই করেন বা আপনি ম্যানুয়ালি করেন, এরকম একটা অবস্থা হলো। তখন এইরকম যখন আপনি কারেন্টটা পেয়ে গেলেন, কারেন্টটা 2 আর অ্যাঙ্গেল হলো -40 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে এটাকে আপনি আবার ইয়েতে ফিরিয়ে দেন। সমস্যা কিসের? আপনি নর্মাল কারেন্টের সিগন্যালে ফিরিয়ে দেন, সিনুসয়েডে ফিরিয়ে দেন, টাইম ডোমেইনে আইটি ইকুয়াল টু 2, এই ম্যাগনিটিউডটা হয়ে যাবে ফেজরের, এই যে ম্যাগনিটিউডটা তখন হয়ে যাবে এই সিনুসয়েডের অ্যামপ্লিটিউডটা 2 cos, cos থেকে এসছে তাই না, cos 60t মাইনাস 45 ডিগ্রি। ক্লিয়ার আলী হোসেন? স্যার এই যে টাইম ডোমেইনে যে আবার নিল স্যার আরেকবার বোঝাই দেন স্যার, ফেজার থেকে কিভাবে নিল টাইম ডোমেইন?
ফেজর থেকে টাইম ডোমেনে কিভাবে নিল? যেমন আপনি এখানে দেখেন cos থেকে স্যার cos এটা থেকে 12 cos 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এখানে আপনি ডাইরেক্ট বলছেন 12 আর অ্যাঙ্গেল হলো 45 ডিগ্রি, তাই না? ঠিক তেমনি আপনি যখন ক্যালকুলেশন হয়ে গেল, এখানে টুটা অ্যামপ্লিটিউডে চলে যাবে, আর ফ্রিকোয়েন্সি তো বদলের কোনো চান্সই নেই। তাহলে আর আপনি জানেন ফেজর থেকে যখন আপনি নিয়ে যাবেন, আমি প্রথমেই বললাম আমরা কস থেকে ট্রান্সফারটা করব, সাইন দিয়ে কাজ করব না, তাই না? তাহলে ওই হিসেব অনুসারে ডাইরেক্ট কজের ফ্রেম ওর রেডি ছিল cos 60t, আর এই জায়গাটাই ও -45 কে পাঠিয়ে দিল, এই তো। আচ্ছা স্যার, এই যে এখানে আমরা বুঝতে পারলাম যে 12 cos 60t প্লাস 45 ডিগ্রি আছে, যদি এখানে না দিত অ্যানসার থাকতো, কোশ্চেন থাকতো এরকম 2 অ্যাঙ্গেল -45 কে টাইম ডোমেনে প্রকাশ করে, তাহলে স্যার কিভাবে করতাম? তাহলে কি এভাবে করতাম 2 cos ওমেগা t -45 ডিগ্রি হয়ে যেত স্যার? হ্যাঁ, আর ইন দ্যাট কেস আপনি মাথায় রাখবেন, যদি কেউ মানে কোনো ভাবে যদি আপনি ফ্রিকোয়েন্সি না জানেন, ওই জায়গায় ওমেগা টি লিখে ছেড়ে দেবেন, কারণ ডাইরেক্ট ফেজর থেকে জানার কোনো উপায় নেই ওর ফ্রিকোয়েন্সি কত। কথাটা বুঝতে পেরেছেন? জি জি। এখানে একটু কায়দা কানুন করা হতে পারে আপনার উপরে, বলা এরকম একটা কায়দা করা হয়তো, দেখেন তো, দেখেন ঠেকাতে পারেন কিনা দেখেন। 0.1 হেনরি ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স হলো 0.1 হেনরি, আর রিঅ্যাকটেন্স হলো 60 × 0.1, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট কায়দা করে বার করে ফেলতে পারবেন ফ্রিকোয়েন্সি, তাই না? আমি আপনাকে ওমেগা এল এর গুণফলটা দিয়ে দেবো, মানে রিঅ্যাকটেন্সটা দিয়ে দেবো, আর ইন্ডাকটেন্সটাও দিয়ে দেবো, তাহলে আপনি ওমেগা বার করে ফেলতে পারবেন না? 2 পাই fl। হ্যাঁ, আমি আপনাকে এলটা দিয়ে দেবো আর ওমেগা এল দিয়ে দেবো, তাহলে ওমেগা বের হয়ে যাবে। জি, এরকম কিছু কায়দা কানুন থাকবে। এবার অনেক কিছু ট্রিকি কোশ্চেন হবে, স্বাভাবিক, কারণ কেউ পড়াশোনা করছেন না, এটা আমি ওয়ার্নিং দিয়েও কাজ হচ্ছে না। এবার যে যা মানে যারা পড়াশোনা না করলে এমনি ড্রপ আউট, কোনো বাঁচানোর কোনো ওয়ে নেই। হ্যাঁ স্যার, চাকরিজীবী বুঝেনি তো, পড়ালেখা এর মধ্যে করা তো সম্ভবই হচ্ছে না। আমি তো স্যার চাকরি করে ভাবলাম যে এই পড়ালেখা হচ্ছে না বলে চাকরি ছেড়ে দিলাম, বাড়িতে পড়ালেখা করছে আর কি। চাকরির পরে এই পড়া তো একই রকম জিনিস, এগুলো তো আর সাহিত্য না। তো এই অঙ্কটা করেন আপনি। ইফ অবশ্যই সাহিত্য আলাদা জিনিস, কিন্তু সাহিত্যের ফিল্ডের আপনি তো না। ইফ ভোল্টেজ ভি ইকুয়াল টু 10 cos, এইরকম যদি থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আপনি অবশ্যই বার করে ফেলতে পারবেন, এটা বাসায় করবেন। এটা বাসায় করেন। এইবার ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, এই গল্পগুলা, ইম্পিডেন্স কি, এই গল্প এটা অবশ্য সহজে আছে, সহজ না করে জানা নাই স্যার। আগেও যে স্যার কিছু কিছু কি বাদ গেল স্যার, সবগুলো কি কমপ্লিট হলো স্যার? মোটামুটি বেশি জিনিস। ইম্পিডেন্স অ্যাডমিটেন্সের একটু গল্প না হলে হবে না। ইম্পিডেন্সের ক্ষেত্রে একটু হালকা পাতলা কথা বলি। ইম্পিডেন্সের যে ডেফিনিশনটা আমি দিতেও পারি, এক মার্ক, হাফ মার্ক, এগুলো দেওয়া যায়। ইম্পিডেন্স জিনিসটা কি, তখন বলবেন যে ইম্পিডেন্স অফ এ সার্কিট ইজ দ্য রেশিও অফ দ্য ফেজর ভোল্টেজ এটা কিন্তু ভোল্টেজ বা এই যে কারেন্ট তা না, ফেজর ভোল্টেজ টু দ্য ফেজর কারেন্ট। তাহলে এই দুটো রেশিও, দুইজনে কিন্তু ভেক্টর হতে হচ্ছে, হ্যাঁ, কমপ্লেক্স ফর্মে। এবং ইম্পিডেন্সের যে ইম্পিডেন্স ইউনিটটা কিন্তু ওমে হবে। আমি যদি এখন কোশ্চেনে দিই ইম্পিডেন্সের ইউনিট কি, সে এখন বলে দিল সিমেন্স বা মো বা হেনরি, তাহলে হবে না তো, ইউনিটটা ওমে। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, এটা পিওর রেজিস্টরের ক্ষেত্রে কিছুই না, জাস্ট এই একদম ডাইরেক্ট ভি বাই আই, মানে আপনি যদি জাস্ট ভাগ করেন, ভোল্টেজের ক্ষেত্রেও যা অ্যাঙ্গেল থাকে কারেন্টেরও তাই অ্যাঙ্গেল থাকে, তো অ্যাঙ্গেল জাতীয় কিচ্ছু জিনিস হয় না। এখন আপনাদের একটু একটা জিনিস দেখাবো, দেখেন আপনি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তাহলে রেজিস্ট্যান্সের কি কোনো অ্যাঙ্গেল হয়? রেজিস্ট্যান্সের খবর কি জানতে মন চায় না? রেজিস্ট্যান্সের খবর কি? রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স, হ্যাঁ রেজিস্ট্যান্সের ইম্পিডেন্স হয়তো, সেটা দেখেন। আর আপনি যদি এরকম করে ড্র করেন,
ভোল্টেজটা, টাইম ডোমেনে ভোল্টেজটা, টাইম ডোমেনে কারেন্টটা। তাহলে ভিটি ইকুয়াল টু ভিএম কজ ওমেগা টি যদি হয়, আইটি মানে হবে একদম পরিষ্কার কথা ভি বাই আর, তাই তো? ভিএম কজ ওমেগা টি বাই আর, এখানে কিচ্ছু না। ভিএম এই এই হলো চেহারা, যদি আপনি ডাইরেক্ট ফেজরে চলে আসেন, এই হলো ডাইরেক্ট চেহারা। তাহলে আর জিরো, এটা হলো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইম্পিডেন্স হলো আর জিরো, জেড ইকুয়াল টু আর অফ জিরো। আপনি যদি আরো মন চাই, যদি কিছু আর কিছু, এটা হলো পোলার ফর্মে, তাহলে এটাকে আপনি ইয়ে করেন, সমস্যা কিসে? একটু এক্সপোনেনশিয়ালে যান, এরকম চেহারা। এটা থেকে আপনি রেক্টেঙ্গুলারে যান, কজ ই টু দি পাওয়ার জে থেটা মানে হলো কস থেটা প্লাস জে অফ সাইন থেটা। তাহলে কত? কজের মান 1 আর সাইনের মান 0, তাহলে আর আর অফ জে 0। রেজিস্টার, পিওর রেজিস্টরের ক্ষেত্রে রিয়েল পার্ট আছে, বাট কি ইমাজিনারি পার্ট 0। আর রেজিস্ট্যান্স জি যদি আপনি পোলার ফর্মে লিখতে চান, আর অ্যাঙ্গেল 0। আলী হোসেন ঠিক আছে? জি স্যার, ইমাজিনারি জিরো, অ্যাঙ্গুলার জিরো। এবার চলেন যাই, এই সংজ্ঞাটা তাহলে আপনারা দেখবেন। আর এরকম হালকা পাতলা টেকনিক্যাল কোশ্চেন আসতে পারে, ফ্রিকোয়েন্সি বাড়লে কি হলো, ফ্রিকোয়েন্সি কমলে কি হলো, ডিসির ক্ষেত্রে কি হবে। তো এখানে কিছু হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশ গুলো আমি একটু হাতে করেই দেখাচ্ছি এখন। আসেন, ইম্পিডেন্স বার করা, এখানে স্যার ওই যে স্যার ওই যে জি দুই পাশে যেমন ই দিছে কনজুইটে, এটা তো কনজুইটে না স্যার? না, এটা হলো অ্যাবসলিউট ভ্যালুটা, ওর ম্যাগনিটিউডটা। না স্যার, ওই যে জেড এর দুই পাশে যেভাবে প্রকাশ করেছে আর কি, বার 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 দেয়া না, এটা হলো মানটা, বাট শুধু মানটা। এটা এটা কিসে প্রকাশ করেছে স্যার? এটা কি পোলারে প্রকাশ করেছে না? মডুলাস, হ্যাঁ এটা পোলারে আছে। না ও আচ্ছা, ক্যালকুলেটরে এরকম একটা মোড ফাংশন দেখলাম কনজুগেট, এরকম এরকম সিস্টেম করে হ্যাঁ দেওয়া। হ্যাঁ হ্যাঁ, কাজ করা যায়, কনজুগেট ওইভাবে করা যায়, কিন্তু আপনি ঝামেলা, মানে ঝামেলা হয়ে যাবে পরে। আপনি যদি ঠিক মতো বসাতে না পারেন, ওই কনজুগেটে ঠিক মতো ব্র্যাকেট পরে না বসাতে পারেন, আর আপনি এফিসিয়েন্টলি পারলে কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করে দেখেন। কনজুগেট করে পুরোটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, হ্যাঁ, তাহলে কনজুগেট হয়ে অ্যান্সারটা আসবে। স্যার আমার যেটা যে মানে আমি বুঝছি কি স্যার, যে পোলারে যদি নিই, যেমন আমি যদি নিই 10 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল 10, এখানে 10 হলো ইম্পিডেন্স আর অ্যাঙ্গেল ওটা ডিগ্রি। আবার যদি আমি রেক্টেঙ্গুলারে নিই তাহলে হচ্ছে আর এর মান দিলাম 5 প্লাস জে জে 7, এখানে আর এর মান 5 আর হচ্ছে ইন্ডাকটেন্সের মান, এই যে ইন্ডাক্টরের মান হলো 7। রিঅ্যাক্টেন্স। হ্যাঁ, রিঅ্যাক্টেন্সের মান 7। তো এখানে স্যার এই যে কনজুইটে, এইটার দ্বারা কি বোঝায় স্যার? এটা কি কোথায়? কনজুগেটের জাস্ট মানটা, ওই যে মানটা খালি অপোজিট মান হয়ে যাবে, হ্যাঁ, মানটা খালি অপোজিট মান হয়ে যাবে। স্যার এটার দ্বারা কি বুঝবো স্যার? এটা দ্বারা বুঝবো কি স্যার? ওটাতে যেমন স্যার সহজে আমি বুঝতে পারলাম যে এখানে রেজিস্টার আছে, ইন্ডাকটেন্স আছে, অথবা আছে ইম্পিডেন্স আছে, অ্যাঙ্গেল আছে, তো এইটা দ্বারা কনজুগেটটা হচ্ছে, আমি বলি, কনজুগেটটা হলো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। ওহো। কনজুগেটটা হলো ম্যাথমেটিক্যাল একটা অপারেশন, হ্যাঁ, যে অপারেশনটাতে আমি কি করছি আপনি জানেন, তাই না? তো এই অপারেশনটা লাগবে কোন জায়গায় সেটা একটু মাথায় রাখেন। আপনারা খেয়াল আছে কিনা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, খেয়াল আছে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম থেভেনিনের পরে পড়িয়েছিলাম ডিসিতে। ঠিক আছে, যাই হোক, আপনাকে সেটা মাথায় রাখতে হবে না। কিন্তু কিছুক্ষণ আগে একটা জিনিস আমি আপনাকে দেখালাম, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স, যেটা মানে ইন্ডাক্টরের যে জন্য যে ইম্পিডেন্সটা আর ক্যাপাসিটরের জন্য যে ইম্পিডেন্সটা, এই দুটো ইম্পিডেন্সে কিন্তু পোলারিটি এক না আলাদা? ক্যাপাসিটরের জন্য যে ইম্পিডেন্সটা হয় সেটার কি পোলারিটি কি আলাদা না? ক্যাপাসিটরের ক্ষেত্রে কি আসে? তো এখন কথা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ইম্পিডেন্স, হ্যাঁ,
সেটার পোলারিটি যেটা, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে যে ইম্পিডেন্স সেটার পোলারিটি, দুজনের পোলারিটি কি এক? স্যার আরেকবার বলুন স্যার। ইন্ডাক্টরের ক্ষেত্রে যে পোলারিটি, ক্যাপাসিটরের পোলারিটি এক জিনিস? দুটো আলাদা না? একটা প্লাস একটা মাইনাস। জি স্যার। আচ্ছা, তাহলে এখানেই কিন্তু আপনি চিন্তা করেন, কেউ যদি আপনাকে বলে যে একটা সার্কিটে ইন্ডাক্টর আছে, হ্যাঁ, এইরকম ইন্ডাক্টরের জন্য একটা ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স ফর্মেশন হয়েছে, তাহলে সেটাকে আপনি যদি নালিফাই করতে চান, সেটাকে ওটাকে জিরো করতে বলছে, তখন যে ইম্পিডেন্সটা আপনি লিখবেন, মানে ওটাকে নষ্ট করার জন্য সেই ইম্পিডেন্সটা কিন্তু এটার কনজুগেট হতে হবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, কনজুগেট। কনজুগেটের টার্মটা একটু বুঝতে পারছেন? একটু একটু আর কি, ক্লিয়ার একটু না। একটু একটু বুঝতে পারছেন তো? আমি কনজুগেটের টার্মটা আরেকটু আমি দেখাচ্ছি, আপনি দেখেন, যেহেতু কনজুগেট নিয়ে ঝামেলা হচ্ছে আপনার, খুব ভালো করে দেখেন। ধরেন একটা সার্কিট আছে, একটা সার্কিটের রেজিস্ট্যান্স এটা, আর ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স। তাহলে আপনি চাচ্ছেন না এরা থাকুক, আমার কথা বুঝতে পারছেন? এরা থাকুক আপনি চাচ্ছেন না, তাহলে জি। আপনি এটা বলতে পারবেন না এখানে যে জেডটা আছে, হ্যাঁ, তাহলে এইটা আর এটা যে জেড কনজুগেট হয়, এ এর যদি কনজুগেট, আপনি যদি একজন এটা কনজুগেট হয়ে যায়, আপনি আরো ভালো করে আমি আপনাকে বলি, এটা ধরেন আসলো জে 10, তাই না? জে 10, এখন জে 10 আর এটা যদি -J10 হয়, ক্যাপাসিটরের জন্য -J10 হয়, এটা তাহলে এটার কনজুগেট না? হ্যাঁ জিনিসটা ক্লিয়ার? জি। তাহলে একজন একজনকে তখন শেষ করে ফেলছে, তখন এই কথাটা আসতেই পারে, তো একজন একজনের কনজুগেট আপনি নিয়েছেন। এই ও আচ্ছা। এই ইম্পিডেন্সের কনজুগেট, একজনের কনজুগেট। বিনাশ করার জন্য যা কিছু ব্যবহার হয় বিনাশ সেটা। করার জন্য যা কিছু আছে, মানে এই টার্মটা ওভাবে আসছে, ঠিক বিনাশ করার জন্য না। আমি আপনাকে বিনাশ করার ব্যাপারে বুঝালাম, স্যার বুঝতে কিন্তু পারছি। আরো অনেক কারণে আসবে। পাওয়ার সিস্টেমের কম্পিউটেশন যখন করবেন তখন এমনি এমনি উঠে আসবে জিনিসটা। আমি এখানে একটু কথা বলে ইম্পিডেন্স ইম্পিডেন্স জিনিসটার এখানে যে ক্যালকুলেশনটা আছে আমি মুখে মুখে বলে দিচ্ছি, আপনি দেখেন। এটাকে কত কত ক্লাস আমি দেখিয়েছিলাম কি, এটা ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করছে, এটা r+jx, তাহলে এটার মানটা r² + x²। হ্যাঁ, এটা এক্সটা হলো রিঅ্যাকটেন্স, এটা ক্যাপাসিটিভ হতে পারে, ইন্ডাকটিভ হতে পারে, তো এইরকম ট্রিট হবে। আর অ্যাঙ্গেলটা tan ইনভার্স x/r, আর আপনারা এখানে একটা, ঠিক আছে আমি দেখাচ্ছি। আর আরটা হচ্ছে জেড কস থেটা, এই স্টাইলে আপনি নিতে পারেন, x = z sin θ, এই স্টাইল নিতে পারেন। তো এটার জন্য কিছু না, আপনি খাতার দিকে তাকান, একটা ত্রিভুজ দরকার, একটা ত্রিভুজ দেখালে আপনি বুঝতে পারবেন ঘটনা কি। এই হলো ত্রিভুজ, ত্রিভুজটাকে দেখা যাচ্ছে আলী হোসেন? হ্যাঁ স্যার দেখা যায়। তো ত্রিভুজে এটা জেড, এইটা হলো থেটা, এইটা হলো আর রেজিস্ট্যান্স, আর এটা হলো আপনার এল। ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, আপনি ধরে নেন, সমস্যা নেই। তাহলে জিনিসটা হিসাবটা কি হচ্ছে, এটাকে যদি আপনি সমকোণী ত্রিভুজ হিসাব করেন, জেড ইকুয়াল টু কি, r² + x², তাই না? মানটা, জেড এর মানটা জি জি এটা। আর এই যে অ্যাঙ্গেলটা আপনি দেখতে পাচ্ছেন, সেই অ্যাঙ্গেলটা কিভাবে বার করবেন? tan ইনভার্স x/r। লম্ব না x হ্যাঁ, বাই। এই তো অবস্থা আর কি। তাহলে আপনি আবার 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 চলেন। ও, যদি আপনার এখন ইন্ডাক্টর টাইপে কিছু আসে, ধরেন 10 প্লাস j5, তাহলে কিভাবে হবে আপনি জানেন তো, কিন্তু যদি 10 মাইনাস j5 হবে, তখন ক্যালকুলেশনটা ওভাবে করবেন, tan−1 -5/10, যা আসে তাই, মাইনাসটা বেরিয়ে যাবে, সমস্যা নেই। তাহলে তখন যা যেটা আসে, এবার আমি জাস্ট একটা বার করে দেখাচ্ছি, tan ইনভার্স
মাইনাস 5/10 মাইনাস 26.56 ডিগ্রি। ঠিক আছে, এরকম ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে দেখবেন আপনি। এখান থেকে বই দেখতে হবে, বই পড়তে হবে। এটা এটা ডাইরেক্ট রেক্টেঙ্গুলার ফর্মে দেওয়া আছে। এটা রেক্টেঙ্গুলার ফর্ম, এটা পোলার ফর্ম। পোলার ফর্ম থেকে রেক্টেঙ্গুলার ফর্মে কিভাবে যেতে হয় সেভাবেও দেওয়া আছে। কারণ আমি এখনই যেটা দেখালাম দেখেন, এখানে আর যেমন দেওয়া আছে, যারা একটু খেয়াল করেন, ত্রিকোণমিতিতে যেটা আর ইকুয়াল টু কি জেড কস থেটা না, আর ইকুয়াল টু জেড কস থেটা, আর এক্স ইকুয়াল টু কি জেড সাইন থেটা। স্যার ওই যে আমার কল আসছে তো আমি স্যার আচ্ছা 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 যান ক্লাস যান দেখে আচ্ছা ওকে বুঝেছি স্যার। ওকে হ্যাঁ, তাহলে জিনিসটা আলটিমেটলি এই আর ইকুয়াল টু জেড অফ আর ইকুয়াল টু জেড কস থেটা এক্স ইকুয়াল টু জেড সাইন থেটা। এই ত্রিভুজ দিয়ে, এই ট্রায়াঙ্গেল দিয়ে আপনি ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা লম্ববাহী অতিভুজ এই স্টাইলে সাইন থেটা কস থেটা যে আইডেন্টিটি গুলো আছে সেটা দিয়ে আপনি ক্লিয়ার করতে পারবেন। এখন আমরা এখানে যে টার্ম গুলো বলতে চেয়েছিলাম, জেডটা হলো ইম্পিডেন্স, আরটা আমার রেজিস্ট্যান্স, এক্সটা হলো রিঅ্যাক্টেন্স। এই যে জেড যেটা মডুলার সাইনের মধ্যে আছে এটা হলো ইম্পিডেন্সের যে ম্যাগনিটিউডটা, আর থেটাটা হলো ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল। এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হিসেবেও চলে যায়। ঠিক আছে, তো এটা গেল। অ্যাডমিটেন্স একটা টার্ম আছে, অ্যাডমিটেন্স টার্মটা কিছুটা দেখিয়ে দিই আপনাদেরকে। অ্যাডমিটেন্স টার্মটা জাস্ট উল্টোটা, ইম্পিডেন্সের উল্টোটা, সেটা এখানে লেখা হয়েছে। অ্যাডমিটেন্স মানে ওয়ান বাই জেড, মাথায় রাখবেন। ওয়ান বাই জেডটা কিন্তু আমার জেডটা হচ্ছে আমার কমপ্লেক্স ফর্ম, এবং জেড মানে আবার ভি বাই আই, তাই না? ভি বাই আইটা আবার ওইভাবে লিখেছে। ওয়াই জিনিসটা ওয়াই একটা কমপ্লেক্স ফর্ম হবে, তাই তো? তো কমপ্লেক্স ফর্ম যদি হয় তাহলে জি প্লাস ওয়াই ইকুয়াল টু জি প্লাস জে বি, এইরকম একটা কমপ্লেক্স ফর্ম আসছে। তাহলে এইরকম যদি কমপ্লেক্স ফর্ম আসে তাহলে এই কমপ্লেক্স ফর্মটাকে কিন্তু আমরা ক্যালকুলেশন এভাবে এভাবে ক্যালকুলেশন করে নিতে পারছি। দেখেন জি প্লাস জেবি, আর মানে কি 1/r+jx এই স্টাইলে করলাম। তো এই পুরো ক্যালকুলেশন একই টার্ম দিয়ে ওপরে নিচে গুণ করে দিচ্ছি। একই টার্ম ওপরে নিচে গুণ করে দিলে এরকম চেহারা দাঁড়াচ্ছে। তো ফাইনালি জি ইকুয়াল টু, এটাকে এখন আলাদা করে লেখা যায়। এই টার্মটাকে লিখলেন r/x² + মাইনাস জে অফ x/r²+x²। তাহলে এই টার্মটা আলাদা করে আমরা লিখতে পারছি। তাহলে এই 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 হলো অবস্থা। ধরেন যে কিছুটা মাথার উপর গেলেও আপনি জিনিসটা এখন ধরতে পারবেন। যদি বলে দেয়া থাকে জেড এর এক্সপ্রেশনটা এইরকম, আপনি এভাবে ডিরাইভ করতে বলা হলো আপনাকে, তখন জেড ইকুয়াল টু r+jx আপনি লিখে নিলেন। লিখে নিয়ে আপনি এটা লেখেন y ইকুয়াল টু 1/z, এটা লেখার দরকার নেই, কিন্তু এটা আইডেন্টিটি আপনার লাগবে, এটা পরবর্তীতে সবসময় লাগবে। y ইকুয়াল টু 1/z। এখন 1/z, এখন z জিনিসটা কি r+jx আপনি জানেন। তাহলে আর y মানে g+jb, এটা আপনি লিখে নিলেন। এই জিটাকে বলা হচ্ছে কন্ডাক্টেন্স, জিটাকে বলা হয় কন্ডাক্টেন্স, আর বিটাকে বলা হয় সাসেপ্টেন্স। ওয়াইটা অ্যাডমিটেন্স, ইম্পিডেন্সের জাস্ট রিসিপ্রোকাল উল্টোটা হলো আপনার অ্যাডমিটেন্স। তারপরে জি হলো কন্ডাক্টেন্স, বি হলো সাসেপ্টেন্স। এই তিনটা জিনিসেরই ইউনিট হলো সিমেন্স। এখানে লেখা আছে এই যে সিমেন্স, আর এটাকে মো বলে। ইন্ডিয়ান রাইটাররা বিশেষ করে খুব মোটা ইউজ করে। তো যাই হোক, আবার মো দিয়ে আবার ওম লিখে তার মাথায় একটা ইনভার্স চিহ্ন অনেকে দেয়। তো যাই হোক, এটা আপনি লিখলেন, এই টার্মটা পুরো লিখে নিলেন। লিখে নিয়ে এটা মানে কি 1/z মানে কি r+jx। এবার এটাকে এভাবে তো আপনি একটা কমপ্লেক্স উল্টো অবস্থায় আপনি সামলাতে পারবেন না। তো সেটা সামলানোর জন্য আপনাকে আর মাইনাস মানে সিমিলার জিনিসই
জাস্ট এই জায়গায় অন্য সাইন দিয়ে অপোজিট সাইন দিয়ে আপনাকে ওপরে নিচে গুণ করে, তাহলে নিচে এই দেখেন এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে এই জিনিসটা ঠিক হয়ে গেল, তাহলে নিচেরটা রিয়েল হয়ে গেল। তাহলে এবার আপনি ভাগটাগ করে আপনার দুই পার্ট হয়ে গেল। রিয়েল মানে ওর যে রিয়েল পার্ট জিতে জিতে পড়লো আর বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বিতে পড়লো মাইনাস এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে একটা রিঅ্যাকটেন্স যদি কোনোভাবে দেয়া থাকে আপনাদেরকে, সেই রিঅ্যাকটেন্সটা থেকে আপনি খুব ইজিলি রিঅ্যাকটেন্স থেকে সরি আপনার যদি একটা ইম্পিডেন্স দেয়া থাকে, তাহলে আপনি ওই ইম্পিডেন্সটা থেকে খুব ইজিলি ওখান থেকে আপনি কন্ডাক্টেন্স আর সাসেপ্টেন্স বার করে ফেলতে পারেন। তাহলে এখানে যা আছে এই পর্যন্তই আজকে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাদ বাকি জিনিসগুলো দেখাবো। আজকে যা আছে এখান থেকে আপনারা একটু চেষ্টা করবেন এই ডেরিভেশনটা করার, এবং হালকা পাতলা আপনি দেখেন, চেষ্টা করে দেখেন কোনো একটা রিঅ্যাকটেন্স জাস্ট লেখেন। আমি আপনাকে বলে দিচ্ছি 10+J5 10+J5 এই জিনিসটা যদি ইম্পিডেন্স হয়, এটা থেকে আপনি অ্যাডমিটেন্স বার করেন, অ্যাডমিটেন্স বার করে কন্ডাক্টেন্সটা আলাদা করেন, সাসেপ্টেন্সটা আলাদা করেন। তো এটা একটু টাফ, আপনি করতে হবে, করেন, দেখা যাক। সামনের ক্লাসে আমরা পরবর্তী অংশগুলোতে চলে যাব। আমরা আস্তে আস্তে নর্মাল যে ক্যালকুলেশন গুলা, কারেন্টের যে ক্যালকুলেশন, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। আজকে আর লেংথি করব না আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।